স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। এবার জানাবো খবরের বিস্তারিত। একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারার বিষয়ে শেষ পর্যন্ত একমত হলেও এতে শর্ত জুড়ে দিয়েছে বিএনপি। যে শর্তের কোনো ফিডব্যাক আসেনি ঐকমত্য কমিশনের বৈঠকে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানিয়েছেন, এনসিসির সংশোধিত প্রস্তাবে কাঠামোগত কিছু পরিবর্তন আনা হয়েছে, তবে সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি। 2 দিন বিরতির পর জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 6ষ্ঠ দিনের বৈঠকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে এজেন্ডাগুলো আগের থাকলেও জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি করার প্রস্তাব দেয় কমিশন, যার কাঠামোতেও আনা হয়েছে কিছু পরিবর্তন। এই ইস্যুর পাশাপাশি রাষ্ট্রের মূলনীতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা হয়। দিনভর আলোচনা শেষে বৈঠকের ফলাফল জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি। যে সমস্ত দলের পক্ষ থেকে এই বক্তব্যকে স্বাগত জানানো হয়েছে, এই পরিবর্তনকে স্বাগত জানানো হয়েছে, তারা আরও কিছু কিছু বিষয়ে পরামর্শ দিয়েছেন। যেমন এই কমিটির কার্যপরিধি কী হবে, এর জবাবদিহিতার ব্যবস্থা কী রকম হবে, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কী হবে ইত্যাদি বিষয়ে কিছু কিছু পরামর্শ আছে। সেই পরামর্শগুলির ভিত্তিতে ঐকমত্য কমিশন একটি পূর্ণাঙ্গ প্রস্তাব আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করবেন। মূলনীতি নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরার পাশাপাশি এনসিসির সংশোধিত প্রস্তাবে কেন তারা একমত নয় তারও ব্যাখ্যা দেন দলের এই নেতা। যে সংবিধানে নতুন একটা বডি বা নতুন একটা কমিটি সংযুক্ত করতে চাচ্ছেন, সেই বিষয়ে আমাদের পরিষ্কার কথা হলো যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যেগুলো রিলেটেড এটার সাথে, সেগুলোর আইন না থাকলে আইন করা, যেগুলো বিদ্যমান আইন আছে সেখানে সংস্কার করা। একজন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে একমত থাকলেও শর্ত জুড়ে দেয় বিএনপি। এই বিষয়ে আমরা একমত, তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি এই জাতীয় সংস্থাগুলো দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনে একমত জামায়াত ও এনসিপি, তবে রাষ্ট্রের মূলনীতি নিয়ে ছিল স্ব অবস্থান। এই পয়েন্টে সবাই এখন পর্যন্ত ঐক্যমতই আছে যে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। শর্ত জুড়ে দিয়েছে, এই ব্যাপারে তো অন্যান্য রাজনৈতিক দল একমত হয়নি। যার মধ্য দিয়ে নিয়োগগুলো সম্পূর্ণ হবে সেটাকে আমরা সমর্থন করেছি। কয়েকটি দল এই মনস্তত্ত্বের সঙ্গে, জনগণের চাওয়ার সঙ্গে তাদের কোনো একাত্মতা নেই, বরং পুরনো যে ধারণাগুলো আছে সেই ধারণাগুলোর সঙ্গে তারা নিজেদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছেন। নতুন কাঠামো, নতুন গণতান্ত্রিক পদ্ধতি যদি আমরা জনগণের কাছে উপস্থিত করতে না পারি, তাহলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। সর্বোপরি দিন শেষে রাষ্ট্রের মূলনীতি নিয়ে কমিশনের প্রস্তাব আর দলগুলোর যুক্তিতর্কে একমতে পৌঁছানো যায়নি। আর প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে যে শর্তে বিএনপি রাজি হয়েছে তা নিয়ে কোনো ফিডব্যাকও আসেনি বৈঠকে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বৈঠক মুলতবি করা হয়েছে। আগামী রবিবার থেকে আবার অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। নভেম্বর মাসে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার ভোট, এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে বিএনপি ও জামায়াত ইসলামী। সিইসির সাথে বৈঠক করে জামায়াত জানিয়েছে, জাতীয়র আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত, আর আগে সংসদ নির্বাচন হতে হবে বলছে বিএনপি। দলীয় প্রতীকসহ নিবন্ধন পুনর্বহাল করে গেজেট প্রকাশের পরদিন নির্বাচন কমিশনে যায় জামাতের প্রতিনিধি দল। দেখা করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে। পরে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জাতীয়র আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে জামাত। পুনর্গঠন না চেয়েও বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চান তারা। লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আমরা বারবার দাবি করেছি, তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই ফর্মে সরকার থাকুক না কেন, সেই সরকারটার অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয় তাহলে এটা অনেক বেশি ফেয়ার এবং গ্রহণযোগ্য হবে এবং সেখানে জনগণের সঠিক প্রতিনিধিত্বটা আসবে। তবে আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে দলের এই অবস্থান তুলে ধরেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রথমেই জাতীয় নির্বাচন দিতে হবে, কারণ একটি নির্বাচিত জাতীয় সরকার
সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয় সেখানে ক্রেডিবিলিটি বাড়বে এবং জনগণ দেখবে যারা নির্বাচিত হবেন তারাই দেখাবেন যে নির্বাচন সুষ্ঠু হতে পারে। এদিকে নির্বাচনের আগে ৩০০ আসন পাবে বলে এনসিপির এক নেতার বক্তব্য কিসের ইঙ্গিত দেয় এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নির্বাচনের লড়াই রমজানের আগে হবে, তার আগে কেমনে বলেন ৩০০ সিট পাবেন, কিসের ইঙ্গিত দিচ্ছেন? জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, রাতে ভোট করে আর ক্ষমতায় আসা সম্ভব না। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসে এই বার্তা দেন তিনি। বলেন, একমাত্রিক রাষ্ট্রের প্রবর্তন যাতে না হয় সেজন্য গণতন্ত্রকে গতিশীল ও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। মানবতা, ন্যায় বিচার, আইনের শাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ঐতিহ্য গড়ে তোলার আহ্বান জানান তারেক রহমান। সেজন্য গণতান্ত্রিক শক্তি অটুট ঐক্য বজায় রাখা জরুরি বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বারবার অবস্থান পরিবর্তন করায় সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারে বেগ পেতে হচ্ছিল, এমন দাবি করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে রাজধানীর মগবাজার এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারের পর একথা জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল তাকে তোলা হবে আদালতে, চাওয়া হবে রিমান্ড। সাবেক সিইসির বিরুদ্ধে নির্বাচনের ফল পরিবর্তন করে প্রশাসনকে একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করার অভিযোগ করা হয়েছে মামলার এজাহারে। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কাজী হাবিবুল আউয়াল। 5 আগস্টের পট পরিবর্তনের পর পদত্যাগ করেন তিনি। আমাদের তথ্য ছিল, আমরা অভিযান পরিচালনা করেছিলাম, বাট আমাদের তথ্য বিশ্লেষণে যথাস্থান আমরা না পাই, সেদিন অভিযান আমাদের সার্থক হয়নি। আমরা তাকে ভিন্ন একটি স্থান থেকে আমরা তাকে গ্রেপ্তার করেছি, অর্থাৎ তার অবস্থান তার নিজ বাসভবনে ছিল না। তা আমরা বলতে পারি যে হ্যাঁ, তিনি আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তার তথ্যপাত্রের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে 81,000-এর বেশি। গেল 3 বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম। এছাড়া 2 বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তির পর নিবন্ধন করেও 4.25 লাখেরও বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন না। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থী 10,55,000-এর বেশি। সারা দেশে 2,797টি কেন্দ্রে হবে পরীক্ষা। পরীক্ষার কারণে 15 আগস্ট পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মেয়রের শপথ পড়ানোর দাবিতে আন্দোলনে বিএনপির এক নেতার সমর্থন নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তার প্রমাণ চেয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেছেন, প্রমাণ দিতে না পারলে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তার অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে তাকে শপথ না করানোয় সরকার একাধিক আইন ও সংবিধান লঙ্ঘন করেছে। স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব মিলে নাগরিক সেবায় বাধা দিয়ে আন্দোলনের উপরে দায় চাপানোর চেষ্টা করেছেন। ইশরাক হোসেন দাবি করেন, নগর ভবনে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দুর্নীতিবাজ এক কর্মচারী। আসিফ বলেছে, বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে হাজার হাজার ঢাকার ভোটারদের চরম অপমান করা হয়েছে। এই আন্দোলনে অর্থ ও লজিস্টিক্স দিয়েছেন এবং তার কাছে নাকি প্রমাণ রয়েছে। এই প্রমাণ তিনি জাতির সামনে তুলে ধরবেন, অন্যথায় তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পেয়েছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। সময়মতো ব্যবস্থা নেওয়া হলে প্রাণহানি কমানো যেত। কমিশন জানিয়েছে, এরই মধ্যে 158 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশন প্রধান আলম ফজলুর রহমান।
2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বাহিনীর সে সময়কার মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয়। এই ঘটনার প্রায় 1.5 দশক পর ঘটনার পুনঃতদন্ত শুরু করে অন্তর্বর্তী সরকার। গঠন করা হয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। কমিশনের লক্ষ্য পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করা। 2009 সালের এই বিদ্রোহের ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন তুলে আসছিল ভুক্তভোগীরা। কমিশন প্রধান বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন তদন্ত কমিটি চরম অবহেলা করেছে। রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে অযথা কালক্ষেপণ করায় এবং সশস্ত্র বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড অন্যান্য অপরাধ সংগঠন করতে সমর্থ হয়েছে। এই কমিশন মনে করে যে সময় মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত। বলেন, পিলখানা হত্যাকাণ্ডে এরই মধ্যে 158 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে, বাকি আছে আরও 50 জন। প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কমিশন তদন্ত প্রতিবেদনের প্রাথমিক খসড়া তৈরি করেছে। কিছু গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলমান রয়েছে এবং প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পুনঃ সাক্ষ্য গ্রহণ প্রয়োজন হবে। পলাতক আসামি আওয়ামী লীগ নেতা আজম ও জাহাঙ্গীর কবির নানক পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় লিখিত সাক্ষ্য দিয়েছেন বলেও জানান কমিশন প্রধান। পলাতক ব্যক্তিবর্গের সাক্ষ্য প্রদানের জন্য বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। প্রশ্ন ওঠায় আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার স্টেট ডিফেন্স আমিনুল গনি টিটুকে সরিয়ে দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার স্থলাভিষিক্ত হয়েছেন শেখ হাসিনার পক্ষে মানবতা বিরোধী অপরাধ মামলার আইনজীবী আমির হোসেন। আর আদালত অবমাননা মামলার শুনানি হবে আগামী 2রা জুলাই। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনে এমন মন্তব্যের অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। কিন্তু বারবার নোটিশ দেওয়ার পরও ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় গেল 19 জুন আমিনুল গনি টিটুকে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। কিন্তু সেদিনই জুলাই বিপ্লবের পক্ষে থাকা ওই আইনজীবীকে ঘিরে নানা সমালোচনার জন্ম হয়। প্রশ্ন উঠে, এতে ন্যায় বিচার কতটা নিশ্চিত হবে? তবে সমালোচনার পরও বুধবার শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় শুনানিতে হাজির হন আমিনুল গনি। এ সময় ট্রাইব্যুনালে বিব্রতকর পরিস্থিতি তৈরি হলে ট্রাইব্যুনাল তাকে সরিয়ে দেয়। যেহেতু এটা শেখ হাসিনার বিরুদ্ধেই মামলা, আর আমাকে অ্যাকচুয়ালি কন্টেম্পট পিটিশন হিয়ারিং করবার জন্য এখানে এনগেজ করা হয়েছিল, মূল মামলা নয়। আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যেহেতু কোর্ট থেকে এটা প্রশ্নটা উত্থাপিত হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা, এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমি আমাকে প্রত্যাহার করেছি। এরপর ট্রাইব্যুনাল আদালত অবমাননায় শেখ হাসিনার পক্ষে লড়তে আমির হোসেনকে নিয়োগ দেয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় আসামি শেখ হাসিনা এবং বুলবুল সাহেবের পক্ষে জনাব আমিনুল গনি টিটু সাহেবকে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছিলেন। কিন্তু ওনার ব্যাপারে একটা ইস্যু জানতে পেরে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছে। এদিন এই মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামান ট্রাইব্যুনালে হাজির হলেও প্রস্তুতির কথা বলে সময় নেন। তিনি এ বিষয়ে মত দেবেন 2রা জুলাই। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। অনেক চলমান প্রকল্প রয়েছে যা অপ্রয়োজনীয়। উচ্চ ব্যয়ের প্রকল্পের কারণে জাতীয় ব্যয়ের বড় অংশ যাচ্ছে দায় পরিশোধে। এসব জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিকেলে অর্থনীতি প্রতিবেদকদের সংগঠন ERA আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা জানান, গত 16 বছরে দুর্বৃত্তায়ন থেকে বের হতে হবে। সেমিনারে শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা জানান, উচ্চ লজিস্টিক ব্যয়ের কারণে বাংলাদেশে ব্যবসার খরচ বেশি, তাই লজিস্টিক্স ও পরিবহন খরচ কমাতে নীতি সহায়তা চান তারা। গবেষকরা জানান, বাংলাদেশে পণ্য পরিবহনে 1% খরচ কমাতে পারলে 7% রপ্তানি বাড়বে। আমরা এমন সব ফ্যালাসিমূলক বিনিয়োগ করেছি, সেটা কর্ণফুলীর টানেল হোক, এমন উচ্চ মূল্যের বিনিয়োগ করেছি। গ্রিনের নামে আমরা মেট্রো রেল করতে যে 1 টাকার জিনিস 20 টাকায় করে যে পরিমাণ অর্থনৈতিক দায় তৈরি করেছি, যার বিনিময়ে আজকে আমাদের জাতীয় ব্যয়ের সর্ববৃহৎ ব্যয় হচ্ছে
আমাদের দায় পরিশোধের জন্য। এনবিআর কর্মকর্তাদের চলমান অযৌক্তিক আন্দোলনে কিছু ব্যবসায়ীর ইন্ধন থাকতে পারে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি জানান, বৃহস্পতিবার এনবিআর কর্মকর্তাদের সাথে বৈঠকের পর চলমান অচলাবস্থার সমাধান হতে পারে। দেশের অর্থনীতি ঠিক রাখার জন্য রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকতে হয়, সেটি থাকায় দাতা সংস্থাগুলো ঋণ ছাড় দিয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। যে কোনো দেশেই অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক সংস্কার কিন্তু রাজনীতির উপর ডিপেন্ড করে। রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভ করেছে, এডিবি অ্যাপ্রুভ করেছে, গতকাল পরশু চায়নাতে যে এআইবি ছিল ওরাও বিরাট একটা অঙ্ক অ্যাপ্রুভ করেছে, তারপর এএফডি। এখন মোটামুটি কিন্তু বাংলাদেশের যে বাইরে থেকে যে আমাদের যে সংস্কারের যে কার্যক্রমের প্রোগ্রেস, তারপরে যে আমরা যেটা অর্থনৈতিক খাতে যেটা করেছি সেটা সন্তুষ্ট বলে এখন কোনো এজেন্সি কিন্তু বাকি নয়, পেন্ডিং। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে মারা গেছে 2 জন। এ নিয়ে এবছর মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো 32 জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে 26 জনের, তবে ভাইরাসটিতে মারা যায়নি কেউ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 326 জন রোগী। এ নিয়ে টানা 5 দিন 300-রও বেশি রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি 118 জন বরিশাল বিভাগের। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন 1085 জন ডেঙ্গু রোগী। হয়েছে শনাক্তের হার 5.21%। এবছর এখনো পর্যন্ত মোট করোনায় 19 জনের মৃত্যু হয়েছে। মাদারীপুরে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির কর্মী সভায় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। জেলা সদর হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে শহরের ভুইয়া কমিউনিটি সেন্টারে এনসিপির সদর উপজেলা কমিটির কর্মী সভায় অতিথি হিসেবে যোগ দেন মাসুম বিল্লাহ। অনুষ্ঠান শুরুর আগেই এনসিপির জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হাসিবুল্লাহর নেতৃত্বে রাতুল ও টুটুল সহ 20 থেকে 25 জন ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে হামলা চালায়। মাসুম বিল্লাহকে এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে চলে যায় হামলাকারীরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের বিচার দাবি করেছেন জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। নির্দেশে টুটুল আর হচ্ছে যারা ঢুইকা আমার উপরে অতর্কিতভাবে হামলা করে। মাসুমুল্লাহর উপর আইসা অতর্কিতভাবে আর মাথা ফাটাইছে, পুরো শরীরে পিটাইছে। আমরা এটা করার জবাব চাই, প্রশাসনকে এটা করার জবাব দিতে হবে। যারা যারা এই হামলার সাথে জড়িত আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অলরেডি শুরু করেছি। আমি সহ আমার সার্কেল এবং ওসি ঘটনাস্থলে আছে এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা চলতেছে। আমরা প্রত্যাশা করি যে এই ঘটনার সাথে যারা যারা জড়িত প্রত্যেককে আমরা অ্যারেস্ট করতে পারবো। জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানাকে উপপরিদর্শক বা এসআই পদে অবনমিত করা হয়েছে। ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলায় দীর্ঘ প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর হলো। জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানান, 2018 সালে রংপুরে ডিবিতে পরিদর্শক পদে কর্মরত অবস্থায় পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় মাসুদ রানার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিভাগীয় মামলা হয়। তদন্তে এসব অভিযোগ প্রমাণিত হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ইন্সপেক্টর পদ থেকে আগামী 3 বছরের জন্য মাসুদ রানাকে এসআই পদে অবনমিত করা হয়েছে। এর আগে 2023 সালের 20 জুলাই আক্কেলপুর থানায় ওসি তদন্ত হিসেবে যোগ দেন মাসুদ রানা। এরপর 2025 সালের 8 মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পান। পদ্মা সেতু পাল্টে দিয়েছে দক্ষিণাঞ্চলের চিত্র, কিন্তু সেতুর গোড়ায় থাকা মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা এখনও উন্নয়ন বঞ্চিত। পদ্মার ভাঙন, অবকাঠামো সংকট আর নাগরিক সুবিধার অভাবে দুর্ভোগ পোহাচ্ছে এখানকার মানুষ। পদ্মা সেতু উদ্বোধনের পর পাল্টে গেছে দেশের গোটা দক্ষিণাঞ্চলের দৃশ্যপট, কিন্তু যেখান থেকে এই পরিবর্তনের সূচনা সেই লৌহজং উপজেলায় এখনও লাগেনি উন্নয়নের ছোঁয়া। পদ্মার পাড়ে থেকেও ভাঙনের ভয় পিছু ছাড়েনি এখানকার বাসিন্দাদের। নেই পর্যাপ্ত বেড়িবাঁধ, প্রতি বছরই নদীগর্ভে হারিয়ে যাচ্ছে গ্রাম। আমাদের এই পাড়টা প্রচণ্ড ভাঙছে, আমাদের বাড়িঘর
আমাদের সব কিছু চলে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য সব কিছু চলে যাচ্ছে, স্থায়ী কোনো বেড়িবাঁধ দিচ্ছে না। সেতু এক্সপ্রেসওয়ে থাকলেও উপজেলার ভেতরের রাস্তাঘাটের হয়নি কোনো উন্নয়ন। এতে স্কুলে যেতে কষ্ট হচ্ছে শিক্ষার্থীদের, বিপাকে পড়েন রোগীরা। আমরা অনেক অসুবিধার মধ্যে আছি। এই উপকাররা ওই পদ্মা ব্রিজ যারা পাইছে, পদ্মা ব্রিজ করে আমাদের এই দক্ষিণ অঞ্চলে আমরা ধ্বংস হয়ে গেছি। স্বাস্থ্যসেবার অবস্থা আরও শোচনীয়। নেই উন্নত চিকিৎসা সুবিধা, খুঁড়িয়ে চলছে শিক্ষা ব্যবস্থাও। আমাদের এখানে কোনো হাসপাতালের উন্নত মানের হাসপাতাল নাই। শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের উন্নত, ঢাকার সাথে আমাদের ছেলেরা মানদণ্ডভাবে পাচ্ছে না। চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এগুলির যথেষ্ট উন্নয়ন হওয়া দরকার। আসলে আমাদের হাসপাতাল আছে, কিন্তু সেখানে ওরকম মানসম্মত কোনো চিকিৎসা ব্যবস্থা নাই। এলাকাবাসী বারবার উন্নয়নের দাবি জানিয়ে আসলেও নেই কাঙ্ক্ষিত উদ্যোগ। পদ্মার এপারে উন্নয়নের আলোর দেখা মিলবে কবে, এমন প্রশ্ন স্থানীয়দের। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, লোহজং, মুন্সিগঞ্জ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদন বলছে, বাংকার বিধ্বংসী বোমা ও টমাহক মিসাইল মেরেও ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র, কয়েক মাস পিছিয়েছে মাত্র। তবে মার্কিন গোয়েন্দাদের এই মূল্যায়ন প্রত্যাখ্যান করে ক্ষোভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার সাথে সহযোগিতা স্থগিত করার বিল অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। গেল 13 জুন ইরানের পরমাণু প্রকল্প কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাতে জড়ায় ইসরায়েল ও ইরান। চলে হামলা পাল্টা হামলা। এরই মধ্যে সংঘাতে নতুন মাত্রা যোগ করে আরেক পরাশক্তি যুক্তরাষ্ট্র। দেশটি B-2 বোমারু বিমানে বাংকার বিধ্বংসী বোমা ও মিসাইল হামলা চালায় ইরানের 3 পরমাণু কেন্দ্র ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন হামলা সফল হয়েছে এবং সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। এদিকে আজ তেহরানও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, হামলার পর পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। তবে দেশটির পার্লামেন্ট সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু সংস্থাকে সহযোগিতা না করার বিল অনুমোদন করেছে। অন্যদিকে এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি DIA এর প্রাথমিক মূল্যায়নে উঠে এসেছে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি, কয়েক মাস পিছিয়েছে মাত্র। মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন জানাচ্ছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি, বেশিরভাগ সেন্ট্রিফিউজ এখনও অক্ষত। আর আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধানের মতে এখনও পরমাণু কেন্দ্রগুলোকে পুনরায় চালু করতে সক্ষম ইরান। এদিকে মার্কিন গণমাধ্যমে ফাঁস হওয়া প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দাদের মূল্যায়ন প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, গণমাধ্যমের প্রতিবেদনে ইতিহাসের অন্যতম সফল সামরিক হামলাকে হেয় করার চেষ্টা চলছে। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।